আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রভাত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং ঘরেই আছো। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। চলো আমরা কয়েকটি ছবি দেখে অনুভব করি। বিশাল পৃথিবী এবং পৃথিবীর একটি ছোট্ট দেশ বাংলাদেশ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। অপরূপ বাংলার কিছু রূপ তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। আমাদের আজকের পাঠ তোমরা নিশ্চয়ই অনুভব করেছ, ঠিকই ধরেছ তোমরা। আমাদের আজকের পাঠ এই পৃথিবীতে এক স্থান আছে, কবি জীবনানন্দ দাশ। এই পাঠ শেষে তোমরা যা শিখবে, অবারিত বাংলার রূপ ঐতিহ্য সম্পর্কে জানবে, দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার একাগ্রতা বাড়বে, দেশের বিভিন্ন পরিবেশের সাথে সম্পর্ক নির্ধারণ করতে পারবে, বাংলা কবিতায় দেশের প্রতি যে ভাবাবেগ তা উপলব্ধি করতে পারবে। সর্বোপরি নাগরিক জীবনের বাইরের নিবিড় জীবনের সন্ধান পাবে। কবি জীবনানন্দ দাশ ও তার কবিতা সম্পর্কে জানবে। নতুন কিছু বাংলা শব্দের সাথে পরিচয় হবে। কবি জীবনানন্দ দাশ ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। জীবনানন্দ দাশ জন্ম 1899 খ্রিস্টাব্দে 17 জানুয়ারি বরিশাল শহরে। মৃত্যু 1954 খ্রিস্টাব্দে 22 অক্টোবর কলকাতায়। পেশা অধ্যাপনা ও সাংবাদিকতা। কবি ছিলেন কবি, গল্পকার, উপন্যাসিক ও প্রাবন্ধিক। আধুনিক বাংলা কবিতার পুরোধাপ্রতিম ব্যক্তিত্ব ছিলেন কবি জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথের পরেই বাংলা সাহিত্যের সবচেয়ে স্বাতন্ত্র্যমণ্ডিত কবি। প্রকৃতি এতটা সূক্ষ্মরূপে বাংলা সাহিত্যে আর কোনো কবির কবিতায় কখনো ধরা পড়েনি। বাংলাদেশের প্রকৃতির রং রূপের বিচিত্র প্রকাশ ঘটেছে তার কবিতায়। কবি জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি, তিমির হননের কবি বলা হয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ঝরা পালক, রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি, 7টি তারার তিমির, বনলতা সেন, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। এবার কবিতাটা আমরা আবৃত্তি করি। এই পৃথিবীতে এক স্থান আছে, জীবনানন্দ দাশ। এই পৃথিবীতে এক স্থান আছে, সবচেয়ে সুন্দর করুণ। সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল। সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে, সেখানে বরুণ। কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর। শঙ্কুমালা নাম তার। এ বিশাল পৃথিবীর কোন নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে না কো, বিশালাক্ষী দিয়েছিল বর। তাই সে জন্মেছে বাংলার ঘাস আর ধানের ভিতর। এবার কবিতাটি তোমরা নীরবে পাঠ করো। এবার মূল কবিতার ব্যাখ্যা। এই পৃথিবীতে এক স্থান আছে, সবচেয়ে সুন্দর করুণ। কবি এখানে বলছে
এই পৃথিবীতে এক স্থান আছে, সেই স্থানটি হলো আমাদের এই বাংলাদেশ। এই বিশাল পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ হলো এই বাংলাদেশ। সুজলা সুফলা, শস্য শ্যামলা, নদী কুন্তলা, সাগর মেঘলার দেশ এই বাংলাদেশ। এত প্রাকৃতিক সৌন্দর্যের দেশ পৃথিবীর আর কোনো দেশে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কবি বলেছে এই দেশটি করুণ। কেন বলেছে সে কথাটা? কারণ হলো এই দেশটি দরিদ্র দেশ। এখানে আমরা দুঃখিনী মায়ের সন্তান। এখানে সারা বছর প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, প্লাবন, আরো কত কত প্রাকৃতিক দুর্যোগ এখানে আছে। তারপরেও আমরা সুখে শান্তিতে এই নীড়ে বসবাস করি, একটি দুঃখিনী মায়ের সন্তান হিসাবে। একটি দুঃখিনী মায়ের কোলের ভিতরে তার আঁচল জুড়ে আছি আমরা, করুণ কিন্তু সুখে আছি। তাই কবি বলেছে যে এই বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, অপরূপ সৌন্দর্যের দেশ, কিন্তু আমরা দুঃখিনী মায়ের সন্তান, আমরা করুণ, আমরা অভাবী। নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে আমাদের বেঁচে থাকতে হয়। তাই কবি এই করুণ শব্দটির উল্লেখ করেছে। সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল। এই বিপুল পৃথিবীর একটি দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের স্থলভূমি জুড়ে আছে সবুজ ঘাসে ভরা। এখানে মরুভূমি নয়, এখানে বরফের দেশ নয়, এখানে বিশাল অট্টালিকা সমস্ত দেশ জুড়ে নেই। এখানে যে স্থলভূমিগুলো আছে সেখানে মধুকুপি ঘাসে অবিরল, অর্থাৎ সবুজ ঘাসের দেশ। সুজলা সুফলা, নদী কুন্তলা, সাগর মেঘলার দেশ, কিন্তু স্থলভূমিগুলো সবুজে ঢাকা। আর সেই সবুজ ঘাসগুলো মধুকুপি ঘাসের মতো সেই ঘাসেই ভরে আছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মধুকুপি ঘাস ঠিক কর্নারে দেয়া আছে। এই মধুকুপি ঘাসেই স্থলভূমিগুলো ভরে আছে। সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। তোমরা ছবি দেখে গাছগুলো চিনে নাও। কাঁঠাল গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, জারুল গাছ এবং হিজল গাছ। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। এই প্রাকৃতিক সৌন্দর্যের দেশে যখন সূর্যোদয় সূর্যাস্ত হয়, সেই সূর্যোদয়ের সেই মেঘের ভিতর দিয়ে ছেঁড়া ছেঁড়া পালতোলা মেঘ, সাদা সাদা ছেঁড়া ছেঁড়া মেঘের ভিতর দিয়ে যখন প্রভাতে সেই রঙিন সূর্যটা উদিত হয়, তখন তার সেই লাল, সবুজ, হলুদ সেই বর্ণের যে একটা আভা, সেই মনোরম সৌন্দর্যের আভাটাকে কবি নাটার ফলের রঙের সাথে তুলনা করেছে। এখানে অরুণ মানে সূর্য, সেই সূর্যোদয়ের দৃশ্যটি নাটার ফলের রঙের সাথে কবি তুলনা করেছে। নাটা হচ্ছে একটি ফল, এই ফলের রঙের সাথে কবি করমচা অর্থাৎ করমচা রঙের সাথে তুলনা করেছে সেই প্রভাতের সূর্যোদয়ের দৃশ্যটাকে। অর্থাৎ কবি দেশটাকে এত ভালোবেসেছে যে একটা ছোট্ট ফলের রঙের সাথে এই সূর্যোদয় আর সূর্যাস্তের এই আভার সাথে ওই রঙের তুলনা করেছে। সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে, সেখানে বরুণ। সেখানে বারুণী থাকে, এখানে বারুণী হচ্ছে জলের দেবী, আর বরুণ হলো বারুণীর স্বামী। বরুণ হচ্ছে জলের দেবতা। এখানে জলের দেবী আর জলের দেবতা। হিন্দু পুরাণ মতে বারুণী জলের দেবী, সে গঙ্গাসাগরের বুকে থাকে। অর্থাৎ সে সব নদীগুলোর ভিতরে অবস্থান করে এই নদীর স্রোতধারাকে সে বহমান রাখে, আর বরুণ জল দান করে। পৃথিবীর অনেক নদী আছে যে নদীগুলো শুকিয়ে যায়, বছরের কোনো এক সময় শুকিয়ে যায়, বিশেষ করে গ্রীষ্মকালে নদী শুকিয়ে যায়। কিন্তু বাংলাদেশের কোনো নদী শুকিয়ে যায় না, সারা বছর নাব্য থাকে, সারা বছর তার স্রোতধারা প্রবাহিত থাকে।
সারা বছর নদীগুলো স্রোতস্বিনী থাকে। এর কারণ হলো হিন্দু পুরাণ মতে বরুণ হচ্ছে জলের দেবতা, সে জল দান করে, আর বারুণী জলের ভিতরে অবস্থান করে তার খোঁজ খবর রাখে, যার কারণে প্রত্যেকটা নদী নাব্য, স্রোতস্বিনী এবং স্রোতধারা বজায় থাকে। কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। এই কর্ণফুলী, পদ্মা, ধলেশ্বরী, কবি এখানে কয়েকটি নদীর নাম করেছে মাত্র, কিন্তু আসলে কবি বোঝাতে চেয়েছে বাংলাদেশের প্রত্যেকটি নদী নাব্য থাকে, জলধারা এবং স্রোতস্বিনী থাকে, কারণ বরুণ এবং বারুণী জলদান করে বলেই নদীগুলো নাব্য থাকে, তার স্রোতধারা অব্যাহত থাকে। সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। তোমরা জানো পান পাতাটা অত্যন্ত সজীব, সতেজ। পান পাতাগুলো, পান বনে যখন হাওয়া লাগে তখন পান পাতাগুলো সতেজভাবে এভাবে দোল খেতে থাকে, এবং এই দোল খাওয়াটাকে অর্থাৎ পানের বনের হাওয়াটাকে কবি সেই দূর আকাশের ওই চিলের ডানার সাথে তুলনা করেছে। চিল যখন উড়তে থাকে, তার ডানাগুলো যখন এভাবে মেলে, ডানা মেলে যখন সে উড়ে যায়, ডানাগুলোকে মনে হয় যেন পানের পাতার মতো সে হাওয়ায় দোল খাচ্ছে সজীব সতেজভাবে। তাই পানের বনে যখন হাওয়া লাগে, সেই হাওয়াটাকে কবি দূর আকাশে সেই শঙ্খচিলের হাওয়ায় উড়ে চলার সাথে তুলনা করেছে। এখানে সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। এখানে লক্ষ্মী পেঁচাকে কবি সেই ধানের গন্ধের সাথে যে অনুভবের সাথে মিশে থাকে সেই কথাটিই প্রকাশ করতে চেয়েছেন। হিন্দু পুরাণ মতে লক্ষ্মী হচ্ছে ধনের দেবী। এই ধনের দেবী বাংলার মানুষের জীবনযাত্রার সাথে মিশে, সুখ দুঃখের সাথে মিশে, তাদের অভাব অনটনের সাথে মিশে একাকার হয়ে জীবন ধারণের সেই দিন যাপনের সাথে মিশে থাকে। আর লক্ষ্মী পেঁচা লক্ষ্মী দেবীর একটি বাহক মাত্র। হিন্দু পুরাণ মতে বলা হয় যে লক্ষ্মী পেঁচা যে ঘরের উপরে বসে বা যে ঘরের পাশে থাকে, লক্ষ্মী সেই ঘরের অর্থাৎ সেই পরিবারের মানুষের কাছে সেখানে সে ধনের ঘড়া ঢেলে দেয়। এইভাবে লক্ষ্মী ধন দান করে বাংলার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। বাংলার মানুষ সুখী মানুষ। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে বাংলার মানুষ। অল্পতে তুষ্ট, খুব অল্প পরিমাণ সম্পদে তুষ্ট পৃথিবীর একমাত্র মানুষ এই বাংলার মানুষ। তাদের জীবনাচরণ অত্যন্ত সাধারণ, সাদামাটাভাবেই তারা জীবনযাপন করে, একটু সম্পদেই তারা সন্তুষ্ট থাকে। আর ধনের দেবী লক্ষ্মী তো আছে তাদের জীবনাচরণের সাথে মিশে। তাই কবি ধনের দেবী লক্ষ্মীর সেই বাহক, সেই লক্ষ্মী পেঁচাকেই বাংলার মানুষের জীবনের সাথে যে অস্ফুটভাবে মিশে আছে সেটাই কবি এখানে বুঝিয়েছে। সেখানে লেবু শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। কবি এতই প্রকৃতি প্রেমিক, কবি এতই প্রকৃতি পাগল যে সামান্য লেবু শাখার সৌন্দর্যটুকুও তার চোখ এড়ায়নি। বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্যের পাগল পারা এই কবি জীবনানন্দ দাশ এই প্রকৃতির মাঝে এমনভাবে একাত্মভাবে মিশেছিল যে প্রকৃতির সূক্ষ্ম সৌন্দর্যটাও তার চোখে ধরা পড়েছে। তাই তো লেবুর শাখে যখন লেবু হয় তখন লেবুর শাখাগুলো এভাবে নুয়ে যায়, আর লেবুর শাখাগুলো নুয়ে তার নিচে সবুজ ঘাসের উপরে যেয়ে পড়ে। অন্ধকারে, আধা আধা অন্ধকারে যখন হালকা মৃদু হাওয়ায় লেবুর শাখাগুলো দোল খায়, তখন মনে হয় যে এই লেবুর শাখাগুলো এই ঘাসের উপরে
পড়ে এভাবে ঘাসকে শুয়ে যাচ্ছে যেন তারা লুকোচুরি খেলছে, যেন লেবু শাখাগুলো বারবার এসে দোল খেয়ে খেয়ে ঘাসকে স্পর্শ করে সে ঘাসকে এভাবে যেন ছুঁয়ে যাচ্ছে এবং লুকোচুরি খেলছে এভাবে বারবার ছুঁয়ে ছুঁয়ে। কবি এই অপরিমেয় সৌন্দর্যটাকে উপভোগ করে বলেছে এটা পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য। কারণ লেবু শাখা এভাবে নুয়ে এভাবে ঘাসের সাথে লুকোচুরি খেলা এই পৃথিবীর কোথাও আর কেউ খুঁজে পাবে না। সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। সুদর্শন হলো এক ধরনের পোকা। কবি এই ছোট্ট একটা কীট পতঙ্গের কথা উল্লেখ করে কবি পোকামাকড় এবং পশু পাখি সবার জীবনাচরণের খাদ্য সংগ্রহের সেই দিন শেষে ঘরে ফেরার সেই সৌন্দর্যটাকে এখানে তুলে ধরেছে এবং সেই নিত্য নৈমিত্তিক যে প্রথাটাকে উল্লেখ করেছে। এখানে একটি কীটপতঙ্গের কথা উল্লেখ করেছে, সেটা হলো সুদর্শন। এই সুদর্শন পোকাটা সন্ধ্যার সময় সে সন্ধ্যার আধা আলোয় গোধূলি লগ্নে সে উড়ে চলে যায় তার ঘরের দিকে, কারণ সারা দিনের খাদ্য সংগ্রহের কাজ তার শেষ হয়। কিন্তু কবি এখানে এই ছোট্ট একটি পোকাকে উল্লেখ করে আসলে কবি বোঝাতে চেয়েছে যে সমস্ত পোকামাকড় পশু পাখি খাদ্য সংগ্রহের জন্য সারাদিন অতিবাহিত করে তারা সন্ধ্যার সময় ঠিকই ঘরে ফেরে এবং সেই সন্ধ্যার গোধূলি লগ্নে সেই পাখির ঝাঁক যখন সেই গোধূলি আভার ভিতর দিয়ে উড়ে চলে যায় ঘরের দিকে, তখন চোখ মেলে আকাশের দিকে শুধু চেয়ে থাকতে ইচ্ছা করে। মনে হয় চোখে পলক পড়ে না, এত সুন্দর সৌন্দর্য। ঝাঁকে ঝাঁকে পাখি আকাশের সেই গোধূলির আলোর ভিতর দিয়ে উড়ে যায়। পশু পাখি যারা তৃণভোজী প্রাণী, তারা এই গোধূলি লগ্নে দলে দলে তারা গোধূলি আলোর ভিতর দিয়ে দৌড়িয়ে ঘরে ফিরে যায়, রাখাল গরুর পাল নিয়ে ঘরে চলে যায়। এই সৌন্দর্য বাংলার আবহমান জীবন আচরণের সাথে মিশে আছে, বাংলার আবহমান কালের সাথে মিশে আছে, বাংলার আবহমান প্রকৃতির সাথে মিশে আছে। এই গোধূলি লগ্নের সৌন্দর্য পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসী শরীরের পর। এই বাংলার আবহমান প্রকৃতির ভিতরের একটা নিবিড় সৌন্দর্যের চিত্র হলো এই ফসলের ক্ষেতের চিত্র। ফসলের ক্ষেতে যখন হেমন্তে ফসলগুলো পাকে তখন সেই হলুদ ক্ষেতের সৌন্দর্যকে কবি তুলনা করেছে এক রূপসী সৌন্দর্যের সাথে। যে রূপসী হলুদ শাড়ি পরিহিত, একটা রূপসী নারী যদি হলুদ শাড়ি পরে যদি সুন্দরভাবে সেভাবে সেজে গুজে যদি তার সৌন্দর্যটাকে যদি সে আরো বৃদ্ধি করে, তখন তার সৌন্দর্যটাকে যে সুন্দর লাগে, কবি সেই সৌন্দর্যটাকে তুলনা করেছে বাংলার এই মাঠের এই পাকা ফসলের হলুদ রঙের সাথে। শীতকালীন ফসলের সেই সরিষা ক্ষেত বা আরো যে হলুদ ফসলগুলো আছে সেই হলুদ সরিষা ক্ষেতের ফুলের সৌন্দর্যের সাথে, অর্থাৎ একটা রূপসী নারীর হলুদ শাড়ি পরিহিত সেই সৌন্দর্যের সাথে কবি তুলনা করেছে এই বাংলার মাঠের ফসলের ক্ষেতের সৌন্দর্য, হলুদ সৌন্দর্য। শঙ্খমালা নাম তার, কবিতার নাম দিয়েছে শঙ্খমালা। এই হলুদ শাড়ি পরিহিত রূপসীকে কবি শঙ্খমালার সাথে তুলনা করেছে, তার সৌন্দর্যকে কবি তুলনা করেছে শঙ্খমালার সাথে। কবিতার নাম দিয়েছে শঙ্খমালা। শঙ্খমালা এখানে একটি মেয়ে, কিন্তু তাকে তুলনা করা হয়েছে বাংলার পাকা ফসলের হলুদ সৌন্দর্যের সাথে। বাংলার হলুদ সরিষা ক্ষেতের সেই সৌন্দর্যের সাথে কবি তুলনা করেছে
এই রূপসী সৌন্দর্যের, রূপসী নারীর, হলুদ শাড়ি পরিহিত রূপসী নারীর সৌন্দর্যের সাথে। এই বিশাল পৃথিবীর কোন নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে না গো। এই বিশাল পৃথিবীর কোন নদী আর ঘাসে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ এটা তো বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের রূপ, এটা তো বাংলার ফসলের ক্ষেতের অপরিমেয় সৌন্দর্যের রূপ। এটাকে তো পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না, এটাকে তো মরুভূমির বুকে খুঁজে পাওয়া যাবে না, এটাকে তো বরফের দেশে খুঁজে পাওয়া যাবে না। এটাকে খুঁজে পাওয়া যাবে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে, এটাকে খুঁজে পাওয়া যাবে বাংলার নদীর বুকে, বাংলার নদী আর ঘাসের বুকে, বাংলার অবারিত সৌন্দর্যের ভিতরে। পৃথিবীর আর কোথাও এই সৌন্দর্যকে খুঁজে পাওয়া যাবে না। বিশালাক্ষী দিয়েছিল বর। কেন এই সৌন্দর্যটাকে আমরা পেয়েছি? আমরা কেন পেয়েছি এই সৌন্দর্যটাকে? আমাদের মনে প্রশ্ন জাগে। এই প্রশ্নের উত্তর হলো, বিশালাক্ষী মানে দেবী দুর্গা এই সৌন্দর্যটাকে আমাদের উপহার দিয়েছে। বাংলার মানুষের উপহার হিসাবে দেবী দুর্গা এই সৌন্দর্যটাকে দিয়েছে। এটা সৃষ্টিকর্তার এক অপরূপ রূপ, সৃষ্টিকর্তার এক অপরূপ দান, সৃষ্টিকর্তার এক আশীর্বাদ আমাদের জন্য। তাই বাংলার মানুষের জন্য বাংলার সৌন্দর্যটাকে সৃষ্টিকর্তা উপহার দিয়েছে। সেই উপহার হিসাবেই আমরা পেয়েছি বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য, বাংলার অপরূপ রূপ, বাংলার অপরূপ শোভা, বাংলার ফসলের ক্ষেতের শোভা, বাংলার মাঠের পাকা ধানের ক্ষেতের শোভা, হলুদ সরিষা ফুলের সরিষা ক্ষেতের শোভা আমরাই পেয়েছি সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসাবে। তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। তাই এই সৌন্দর্যটাকে আমরা খুঁজে পেয়েছি এই নীল বাংলার এই সবুজ প্রকৃতির বুকে। আমরা তাকে খুঁজে পেয়েছি। কোথায় খুঁজে পেয়েছি? ঘাসের বুকে খুঁজে পেয়েছি। কোথায় খুঁজে পেয়েছি? ধানের ক্ষেতে খুঁজে পেয়েছি, হলুদ সরিষা ফুলের ক্ষেতে খুঁজে পেয়েছি এই প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ সৌন্দর্যটাকে। আর বিধাতা, সৃষ্টিকর্তা, বিশালাক্ষী এটা আমাদের এই ফসলের ক্ষেতের ভিতরে এই সৌন্দর্যটাকে দিয়েছে বাংলার মানুষের উপহার হিসাবে, আমাদের প্রার্থনার আশীর্বাদ হিসাবে। সন্তুষ্ট হয়ে তিনি আমাদের জন্য এটা উপহার দিয়েছে। এই হলো আমাদের কবিতার ব্যাখ্যা। আশা করি তোমরা কবিতাটি আবারও পড়ে আবারও গভীর মনোযোগের সাথে এই ব্যাখ্যাগুলো উপলব্ধি করার চেষ্টা করো। গুরুত্বপূর্ণ শব্দার্থ: অরুণ মানে সূর্য, সুদর্শন অর্থ হলো এক ধরনের পোকা, বিশালাক্ষী মানে বড় চোখ যার, দেবী দুর্গা, শঙ্খচিল এক ধরনের সাদা চিল, সুদর্শন এক ধরনের গোবরে পোকা বা এক ধরনের পোকা, পদ্মা একটি নদীর নাম, জলাঙ্গী জল যার অঙ্গে। মূল্যায়ন: এবার তোমরা কিছু প্রশ্নের উত্তর দাও। আশা করি তোমরা গভীর মনোযোগের সাথে যদি কবিতার ব্যাখ্যাগুলো শুনে থাকো, অনুধাবন করে থাকো, তাহলে আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো বলতে পারবে। জলাঙ্গী কি? জলাঙ্গী কি? শঙ্খচিল ও সুদর্শন কি? সুন্দর করুণ বলতে কবি কি বুঝিয়েছে? আবারও বলো, জলাঙ্গী কি, শঙ্খচিল ও সুদর্শন কি?
সুন্দর করুণ বলতে কবি কি বুঝিয়েছেন? প্রশ্নগুলোর উত্তর তোমরা মনে মনে দাও। এবার বাড়ির কাজ। আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে, ধান স্মৃতির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর, ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির বন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঘেরে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিয়েছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে, হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে মিলে। দেখিবে খবর পথ আমারই পাবে তুমি ইহাদের ফিরে। এবার বাড়ির কাজ। এই উদ্দীপকের আলোকে তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখবে। উত্তরগুলো খাতায় লেখার পরে উত্তরপত্রটা আমার ফেসবুকের মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আমি উত্তরগুলো মূল্যায়ন করে তোমাদেরকে আবার সেভাবেই পাঠিয়ে দিব। সাথে থেকে গভীর মনোযোগের জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, বাড়ির কাজগুলো ঠিকমতো করো। আর এই বাড়ির কাজগুলো করার পরে অবশ্যই উত্তরপত্রগুলো আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিও। উত্তরপত্রগুলো মূল্যায়ন করে আমি তোমাদেরকে সেভাবে সহায়তা করব। আল্লাহ হাফেজ।